হ্যালো হ্যালো, কি খবর? আরে বাপরে, লাফা 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 বাবু। এতক্ষণ ধরে লাফাচ্ছিল, এখন লাফানিটা বন্ধ হয়ে গেল। আয় আয় আয়, তুইও লাফা আমিও লাফা। ইয়ে, কি খবর? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝলাম বুঝলাম। তোমার খবর কি? ও, তোমার এই খবর, এই খবর আছে তো। এই যে শুনে যা শুনে যা, সকালে কি খেলি? বাবু এদিকে আয়। প্রচন্ড এক্সাইটেড হয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। এই আমাদের চন্দনাকে একটু রান্না বান্না শিখিয়ে দাও তো। হ্যাঁ, ওরে বাপ রে বাপ, প্রচন্ড এক্সাইটেড। এখন যদি চলে যায় তখন আবার তুই গো গো করবি বাবু। কিরে, কোথায় গেলি? সারা বাড়ি ঘুরে বেড়াচ্ছে, মানে ঘরটা একদম এক্সাইটেড হয়ে পাস দিচ্ছে। কোথায় একটু ফাঁক ফোকর পাওয়া যায় কিনা, বেরিয়ে আসা যায় কিনা। ঠিক আছে ঠিক আছে, বুঝে গেছি। চলো এবার আমি একটু ব্রেকফাস্ট করে নিই। এদিকে আমাদের রান্না বান্নার কি অবস্থা? কতটাই হয়ে গেল, আমার আজকে উঠতে বড্ড দেরি হয়ে গেছে। হ্যাঁ, তুমি এসছো, কথা না বললে। হ্যাঁ হ্যাঁ, তারপর মতামত জানতে চাই। আচ্ছা আচ্ছা, ওরম পালিয়ে গেলে আমি আর মতামত নেবো না। নমস্কার বন্ধুরা, নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমার প্রচন্ড ল্যাড দিবস, সব কিছুতেই আমি আজকে একটু ল্যাডেশ্বরী হয়ে গেছি। আমাদের আজকে জলখাবার কালকে রুচি হয়েছে বাবা গো, তারপরে আবার বিয়ে বাড়িতে খেয়েছি 3 রকমের মাছ। রান্না ভালো হয়েছিল, খেয়েওছি, কিন্তু আজকে আর পেটকে দেওয়া যাবে না, তাই জন্য মুড়ি আর পাতলা করে আলুর তরকারি। এতে কিছুই নেই, শুধু কালো জিরে কাঁচা লঙ্কা, ব্যাস। এই শুধু। কেউ কি আমাকে একটু কাঁচা লঙ্কা দান করবে? কাঁচা লঙ্কা, হ্যাঁ, একটা কাঁচা লঙ্কা দান করবে। পেট ভারীর দিনে ভাই এই হচ্ছে এক অমৃত। রামশ্যাম যদুমধু অনেক কিছু খেয়েটে শেষ পর্যন্ত বাড়ির এই মুড়ি মাখাই ভালো, তাই না? মমিনা বিবির গরম ধরছে। হ্যাঁ, তাই আর কি দিলাম। আমার মা কি পুজো শেষ? হ্যাঁ, ও বাবা, কতক্ষণ আর পুজো হবে? মা হয়ে গেছে। এবারে আমি ঠিক 5 মিনিট। হ্যাঁ হ্যাঁ, ও এখন গরম ধরছে, এখন গরম ধরছে। উপরে টুপুর আছে, তালা খুলে দেওয়ার জন্য টুপুর আছে। তালা খুলতে হবে না, টুপুর অলরেডি আছে। এবারে আমি 15 মিনিটের মধ্যে স্নান করে তবে আসছি। হ্যাঁ মা, কালকে ওই জবা গাছ দুটো দিতে পারিনি, তার সাথে জেট প্ল্যান্টও অ্যাড করেছি, যে আমি কালকে কিনবো। নিয়ে আসবেন দাদা, নিয়ে আসবেন দাদা বলেছি তো, আজকে নিয়ে আসবে সে বলেছে। এই বাবা, ডালটাকে ভেঙে ফেললো, কি কাণ্ড। কালকে ভাঙেনি মনে হচ্ছে, ওটা ওরকম। তো যাই হোক, তারপরে মা এখন আপ করলো একটা স্থলবদ্ধ, পারলে একটা স্থলবদ্ধ নিয়ে আসিস। তো ঠিক আছে, বলেছি যখন, লোকটা এনে রাখবে, কথা দিয়ে এসেছে যে আজকে যাবো। আর এখান থেকে এখন বাজে হচ্ছে, মানে যাই বাজুক দেখতে হবে আবার তাহলে। তো মোটামুটি 15-20 মিনিটের মধ্যে দুটো দোকান গিয়ে 2 রকম কাজ মিটিয়ে আমি চলে আসতে পারবো। একটা হচ্ছে ওই সার্জিক্যাল মাস্ক আনতে হবে, স্যানিটাইজার আনতে হবে। তো এখান থেকে সবকিছু এতটাই কাছে, যেগুলো আনা কোনো ব্যাপার নয় আর কি। বাড়ির সামনেই দাওয়া নিয়ে চলে এসছে। বেশি দিন থাকলে আমার খুব রাগ ধরে শিলিগুড়িতে গিয়ে, এই কোনো যানবাহন পাওয়া যায় না। আর দেখুন থেকে বাড়ির সামনে দিয়ে দাঁড়ালে সাথে সাথে গুঁতো মারবে একজন এসে। যাবেন নাকি দিদি? আগের দিনে বলেছিলাম আমার বাড়ি থেকে এই যেখানটাতে গাছ কিনতে যাচ্ছি সেটা টোটোয় লাগছে 48 সেকেন্ড, পুরোপুরি 1 মিনিটও নয়। হেঁটে লাগবে এর থেকে ধরুন 3 গুণ সময়। যাওয়াই যায়। আগের দিনও ওই রোদের ভয়ে হেঁটে যায়নি, আজকেও রোদের ভয়ে, যদিও ছাতা নিয়ে কিন্তু বেরোতেই পারি, কিন্তু বড্ড বেশি আর বাড়িতে এলে কুড়েমেই লাগে আমার, সত্যি কথা। মানে এখান থেকে হাতিমুড়োর যা দূরত্ব তাও নয়, কিন্তু এসে দেখলাম লোকটা না আনেনি, জানেন তো, মানে ভুলে গেছে। আর একটা মস্ত বড় জবা গাছ নিয়ে এসে সেটা দাম চাইছে 200 টাকা। অত টাকা দিয়ে আমি জবা গাছ কেন করবো যেখানে কাটিং থেকে করা যায়? আর সাদা জবাটা না ছাদেতে আছে, জানেন তো, কিন্তু ওই যে মা যে উঠে উঠে গিয়ে ফুল তুলতে পারেন না, কারোর উপর নির্ভর করতে হয়। আর কাটিংটা থেকে বাঁচানো সেটা না সবার কম্য নয়, ওটা আলপনাদি পারে। আমার দ্বারা কখনো কাটিং দিয়ে আজ অব্দি গাছ আমি বাঁচাতে পারিনি, কাজে ওই ঝুঁকিটা নিতে পারছি না। তো এখন তারপরেতে কয়েকটা দোকান ঘুরলাম, দাওয়া ইন্ডিয়াটা বন্ধ,
তারপর নিয়ে এলাম হচ্ছে মায়ের জন্য, শুধু পেলাম একটা ডেটল, আর অন্য কোনো কিচ্ছু পেলাম না। কেনাকাটার মানুষদের কাছে এখনো কোভিড ব্যাপারটা নিয়ে না অতটা সচেতনতা আসেনি, যা বুঝতে পারছি। তাতে করে দোকানগুলোতে অক্সিমিটার নেই, অক্সিমিটারের সব অস্বাভাবিক দাম, মানে সে বলার মতো না। বাপরে বাপ, মানে 250, 300, 400 টাকার অক্সিমিটারের দাম চাইছে 1500, 2000 এরকম। তাও সেটা আনিয়ে দিতে পারবো বলে ছবি যেটা দেখাচ্ছে সেটা মানে ওই মিশো টিশো ওগুলোতে অনেক কম দেখাচ্ছে, ওই 300। সব থেকে ভালো যে অক্সিমিটারটার দাম দেখাচ্ছে সেটার দাম হচ্ছে 1200, মানে এই অনলাইনে। সেগুলোই এখানে এত বেশি দাম দিয়ে কেনা কোনো মানে হয় না। তাছাড়াও মাস্কও নেই, একটা দুটো মাস্ক বিক্রি করছে, বাঞ্চ স্টোরে যে মাস্ক বিক্রি করা সেটাও হচ্ছে না। শুধু আনার মধ্যে একটা নিয়ে এলাম হচ্ছে ডেটল, আর ইয়েটাও আর পেলাম না, স্যানিটাইজারও পেলাম না, হ্যান্ড স্যানিটাইজারও পেলাম না। 3টে দোকান ঘুরলাম। এখন দাবা ইন্ডিয়াটা বন্ধ তাই, কিন্তু অক্সিমিটারটা আসলে আমি বুঝতে পেরেছি হরে ধরে এরা সব একই দাম নেবে। অক্সিমিটারটা অনলাইনেতেই অর্ডার দিতে হবে, একটা বাড়িতে অক্সিমিটার দরকার। হ্যাঁ, রোদে দেওয়া ছিল। মা দুটো কি সুন্দর সুন্দর শাড়ি, এই শাড়িটা আমার খুব পছন্দ। এই শাড়িটা, এটা তো নিজের হাতে কেনা, কিন্তু এই শাড়িটা বাবা কিনে দিয়েছিল না? না রে মা, টুকটুকি বিয়েতে বৌভাতে যাবো সামনে নাই। ও ডুঙ্গর বল ওই মনসুখ দাস ডালম চা, এই কি সুন্দর বেনারসি সুন্দর শাড়ি। কাপড়টা ওই টুকটুকি বৌভাতেটা করেছে, খুব ভালো মা কোয়ালিটিটা। সেটাই ভালো। আমি কেন শিলিগুড়ি থেকে শাড়ি আনতে গেলাম? আমি তোমার শাড়ি একটু ঘাবলাবাজি করলেই হতো, তোমার শাড়িগুলো তাহলে একটু পড়া হতো। এটা একটু ভাগ করো, এটা হলো তোমার দারুণ। আমার মায়ের শাড়ির কালেকশন একদিন দেখাতে হবে না মা? মা তুই তোর কালেকশন দেখাস, মার কালেকশন কোন মান্দাতরা লাগলো তোর মা? হ্যাঁ, সেগুলোই সুন্দর, 50 বছর আগে বিয়ে হয়েছে, সেগুলোই সুন্দর। ইস, কি সুন্দর শাড়িটা। কালকে সব এসেছে। কারো অরিজিনাল ভ্যালুয়েশন, হ্যাঁ, কারোরই অরিজিনাল বানাসেন, কারোরই অরিজিনাল ভ্যালুয়েশন, কোনে ছাড়া আর কারোরই অরিজিনাল নয়, সব সিনথেটিক। আমি তো দেখলাম। তাহলে তুমি একটা শিবরাত্রি সলতে পড়ে গেলেই পারতে, বলো? আমি বরং একটু জবরদস্তি করলাম, ওটাই পড়ো। আমি তোমার নেই বলবো এটা পড়ো দিদা। হ্যাঁ, এটা পড়ো, ঠিক আছে। পরের বার যেখানে যাবে ওখানে পড়ো। না এটা আমার ভালো লাগেনি। এটা এই যে তুলনায় চকচক ছিল না যে, তাই। হ্যাঁ, দিয়ে দে। হ্যাঁ, ব্যাস অত দিতে হবে না, একটা দিলেই হলো। ব্লাউজটা এখানে রেখে দাও, ব্লাউজ চাপা দিয়ে দাও, তাহলে যখন না হবে তখন পড়বে না, ব্যাস তাহলেই হবে। বাবা ন্যাকথলি মমিনা, এরকম করে দুপুরে না খাওয়া করো না। আর একটা কথা, তোমার পান জর্দাটা কমাও। হ্যাঁ, ঠিক। পান জর্দা খেলে বলে এত দাঁতে ব্যথা, আর বলছি কি দাঁতের ব্যথা, কিন্তু তুমি জর্দা পান খেলে। শিলিগুড়ি থাকতে একটা জিনিসের অর্ডার দিয়েছিলাম, দিনহাটাতে ডেলিভারি করতে একটু দেরি হয়, বিকেলের দিকটায় এসেছে। একটা জামা কাপড় মেলবার স্ট্যান্ড, যেটা আমার মনে হয়েছিল এখানে খুব বেশি দরকার। ইনফ্যাক্ট আমি 100% নিশ্চিত যে এইটা খুবই দরকার, কিন্তু মা কোনো কিছুই আর কি শুরুর দিকে ভীষণ আপত্তি থাকে, তারপর তিনি ধীরে ধীরে রিয়েলাইজ করেন যেটা কোনটা দরকার এবং কোনটা দরকার নয়। গতানুগতিকতার বাইরে খুব একটা বেরোতে এখন একদমই চান না। কিন্তু এটা আবার সেট করতে হবে নাকি এটাই ভাবছি। আমি তো রেডিটাই নিয়েছিলাম, তো দেখি এটা যতদিন আমরা উপরে থাকবো, মানে আমরা থাকবো ততদিন এটা ছাদে থাকবে, তারপরে এটা মার নিচে থাকবে। আমি মাকে সেরকমই বলেছি, এটা খুব দরকার ছিল, অনেকদিন থেকেই দরকার। নেবো করে কি হয় জানেন তো, এই যে যেটা সত্যি সমস্যা সেটা হচ্ছে এই যে এই গাছে না ইয়ে, আর ওই গাছে হচ্ছে দড়ি, আর একটা দড়ি টাঙানো, হ্যাঁ মানে গোড়া, তারপর সেখান থেকে নিয়ে এইভাবে করে দেখুন এই যে কি হয়। এটা হচ্ছে পিঁপড়েদের পথ চলাচলের রাস্তা, যে জিনিসই মেলা থাকুক সেটাকে ঝেড়ে নিয়ে তারপর ব্যবহার করতে হয়, কারণ পিঁপড়েরা বিশেষ করে এই বর্ষা বাদলার দিনে তো ভীষণ বেশি হয়, এটা একটা কারণ। তাছাড়াও এখন যেটা হবে সেটা হচ্ছে যে এই জায়গাগুলোতে করে মা আমাকে বলেছে যে জবা গাছগুলোকে করে রাখবি, এই দিকটাতে হবে না, এই দিকটা শুধু হবে হচ্ছে ওই আলামন্ডা যেটা আর কি, কারণ এইদিকে দুটো গোড়া রয়েছে গাছের, মাধবীলতা আর হলুদটা ফুটে রয়েছে দেখুন। হ্যাঁ, তো এই দিকটা লাগাতে বলেছে হচ্ছে গোলাপিটা, তা সুতরাং এই জায়গাটা আর ওটাতে না অনেকটা ইয়ে লাগে, মানে জায়গা লাগে, সুতরাং ওখানে একটা জবা গাছ হয়তো বা হতে পারে। তো মা তো আজকে বলে দিয়েছে হচ্ছে স্থলবদ্ধ আনার জন্য, তো স্থলবদ্ধের জন্য এই জায়গাটা রাখা, বাকি 3টে জবা হবে এইখানটায় বরাবর করে। হ্যাঁ, তো এখন পশ্চিমের রোদ্দুরটা যেটুকু হোক পাবে, তখন আরো এখানে কাপড় চোপড় মেলাটা খুব সমস্যা হয়ে যাবে। আমি বলেছি এমন একটা স্ট্যান্ড জোগাড় করো, বা এমন একটা স্ট্যান্ড কেনা হোক যেটাতে তুমি ঘরেও অনায়াসে রাখতে পারবে, সেই জন্যই এই ব্যবস্থাটা করা। আর উপরে না ছাদেতে মানে দড়িটা কমে গেছে,
মমিনাদির বয়স হয়েছে, আর একজন যে কাজের মেয়ে সে তো যথেষ্ট করে, কিন্তু তারও তো সংসার আছে, তারও বাড়িতে যাওয়ার তারা। হ্যাঁ, সব মিলিয়ে কে দড়ি টাঙায়, কে কি বৃত্তান্ত, আবার উপরে একজন ভাড়াতেও আছেন, তাকে স্পেস দিতে হয়। সব মিলিয়ে মিশে এই জিনিসটা খুব কাজের হয়েছে এই মুহূর্তে আমাদের। আর এমনিতে মায়ের প্রাত্যহিকে আমরা যদি না থাকে তাহলে যেটুকু মেলা টেলার জন্য লাগে সেটার জন্য ওই একটা তার যথেষ্ট, কিন্তু আমরা আসলে খুব সমস্যা হয়ে যায়। ওই টুকটুক করে মেলে দেওয়া এই সবগুলো নিচেতে যখন আমরা থাকবো না, তখন নিচে নিয়ে আসলে নিচেতেই ভালো হবে। একটা সময় পর্যন্ত তো বাবা মায়েরাই সবটুকু করে, ছেলে মেয়েদের প্রতিপালন বা যাবতীয় কিছু, তারপর বাবা মায়েদের দায়িত্ব ছেলে মেয়েদেরও নিতে হয়, সব ক্ষেত্রেই সেটা সত্যি। কন্যা সন্তানদের বাবা মায়ের দেখাশোনার ক্ষেত্রে এই সমাজেতে বেশ কিছু রকম বিধিনিষেধ আছে, আমারও কিছু লিমিটেশন আছে। আমিও সামাজিক রীতির বাইরে বেরোতে পারিনি, আমিও শ্বশুর বাড়িতে থাকি, আমার এক শহরে বিয়ে হয়নি, কিন্তু তবুও মা বাবার প্রতি দায়িত্ব কর্তব্যে আমার কোনো ফাঁকিবাজি নেই। কিছু ভুল ত্রুটি হয়ে যায়, এটা আমি মানি, সেটা আমার স্বাভাবিকভাবে আমি মানুষ হতেই পারে, কিন্তু সেটা জ্ঞান তো কখনো হয় না, এটা আমি নিশ্চিতভাবে বলতে পারি। চেষ্টা করি অন্তত আমার দিক থেকে সব দিক বজায় রাখার। মা অর্থনৈতিকভাবে এই মুহূর্তে খুব একটা উইক মোটেই নন, মা যা নিজের দরকার সেটা কিনে নিতে সক্ষম, কিন্তু শারীরিকভাবে এখন একটু দুর্বল হয়ে পড়েছেন। কাজেই আমাকে দিনহাটায় আসলে একটু বুঝে নিতে হয় যে কোনটা মায়ের দরকার। এই জিনিসটা আমি উপহার হিসেবেই মাকে দিতাম, কিন্তু মা তখন না বুঝে, আমার যেহেতু তখন ক্যাশ নেই আর ছেলেটার কাছে যে স্ক্যানারটা ছিল সেটা ঠিকঠাক কাজ করছিল না, তাই জন্য মাকে ক্যাশটা দিতে হয়, এবং তাতে মা এতটাই বিরক্ত হন, আমি তাতে খুব দুঃখিত হয়েছি যে তর্কের খাতিরে যদি আমি শিলিগুড়ি থেকে এসে এটা আমার প্রয়োজনই হয়, 1400 টাকা যদি তুমি দিয়েই থাকো মা, তাহলে কি তুমি গরিব হয়ে গেলে? প্রথম কথা সেটা দেওয়ার কথা মায়ের নয়, কিন্তু সেই মুহূর্তে আমার কাছে ক্যাশ নেই, আর মা সেটা তখন বুঝতে পারেননি। পরে রাত্রিবেলা তুলে গিয়ে আমি সেটা করে দিয়েছি, কিন্তু মা যে এই কটা টাকার জন্য এই রকম ব্যবহারটি আমার সাথে করবেন, সেটা সত্যি কথা আমার দুঃস্বপ্নেরও অতীত ছিল। কিন্তু ঠিক আছে, যা হয় সেটা ঈশ্বরের ইচ্ছাতেই হয়। আজকে যে ঘটনাটা ঘটেছে তার পেছনে নিশ্চয়ই পরমেশ্বরের কোনো একটা গূঢ় প্ল্যান রয়েছে, যেটা অবশ্যই আমার ভালোর জন্যই, অর্থাৎ আমাকে আরেকটু উন্নত করার জন্যই হয়তোবা হয়েছে। সেটা ঠাকুরের কাছে আমাকে কায়মনো বাক্যে ঈশ্বরের সামনে দাঁড়িয়ে বা বসে আমাকে একটু বুঝে দেখতে হবে যে ঠাকুর তুমি আমাকে এক্সপিরিয়েন্সটা কেন করালে, এরকম অচেনা একটা মাকে আমি কেন দেখলাম। নিশ্চয়ই উত্তর একদিন না একদিন আমি পাবো। এখন একটুখানি বেরোচ্ছি, সামনে আমার কাছে একদম ক্যাশ শেষ হয়ে গেছে, ক্যাশটা নিয়ে নেবো, তারপরেতে যাবো হচ্ছে একটু মেয়ের সাথে। এসছি পর থেকে, তো এখন তো বাইরে খাওয়া একদমই বন্ধ হয়ে গেছে শিলিগুড়িতে, তা ওকে বলেছি এখানে 7-7টা খুব ভালো, তো সেই জন্য একটু 7-7-এ খেতে যাবো। আমি আর টুকুরি যাবো, মা এগুলো খুব একটা পছন্দ করেন না, তাই জন্য। যাই হোক, চলো তাহলে বেরোনো যাক। এটিএম এর কোনো সীমা পরিসীমা নেই, এই যেখানে একটা এটিএম, এই যে দুনিয়াতে এখানে ও কি গো, টাকা তুলে চলে এসেছি, এরপরে যাচ্ছি একটু খেতে। আমি জল দিয়েছি গাছে, সে জল পড়েছে, মমিনাদি সকালে একটু মুছে দিয়েছি, এখন আর লাগবে না, রাতই হয়ে গেল। তাও রাতেই তো খাবো, রাত নেই, শোয়ার জন্যই তো বেরোচ্ছি। গাছগুলো আজকে দিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু গাছগুলো আজকে দেয়নি ভদ্রলোক। আমি তো পরে ইয়ে করছি, ভয়েস দিচ্ছি, গাছটা দিয়েছেন তার পরের দিন। তো আমি তৎক্ষণাৎ আর একটা যেটা অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম 18 ইঞ্চি 3টে টব, মায়ের সাথে আজকে ওই ঝামেলার পরে আমি সেই অর্ডারটা ক্যান্সেল করেছি। ওটা কিন্তু কালকে, মানে যেদিন ব্লগ দেখছেন তার পরের দিনই সেটা দিয়ে দেওয়ার কথা ছিল। অসংখ্য মাটি আছে, তাহলে মা সেইখান থেকেই করবেন, আর মায়ের ভাবনা মা নিজেই ভেবে নিতে পারবেন। আমার সত্যি কথা খুব বেশি ভাবতে গেলে, কারণ কোথাও না কোথাও গিয়ে একটা দাড়ি টানা উচিত, নিজে ভালো থাকার জন্য একটু স্বার্থপর হওয়াটা একটুও দোষের নয়, সেটা না হওয়াটা মূর্খামি। যত বয়স বাড়ছে তত বুঝতে পারছি সব সম্পর্কেরই ক্ষেত্রেই একটা কোথাও না কোথাও গিয়ে থেমে যেতে হয়, সেটা যেই হোক না কেন। এমনকি কন্যা এবং এখন যে এই যে টুকুরকে নিয়ে এত আমি বেরোচ্ছি, সেখানে গিয়েও কোথাও না কোথাও আমাকে একটু দাড়ি টানতে হবে, এটাই বাস্তব। তো ঠিক আছে, আপাতত বলার কিছু নেই, 7-7-এ পৌঁছে গেছি, এখানে পৌঁছে ভালো লাগছে সত্যি কথা। ওই আমি দেখেছি খুব শিলিগুড়ির ব্লগেতেও আমি মাঝে মাঝে বলি, যখন আমার মন খুব খারাপ থাকে তখন সেই স্পটটি থেকে নিজেকে কিছুক্ষণের জন্য বাইরে বার করে নিলে মন অনেক বেশি ভালো হয়, এটাও সত্যি কথা, এবং আমি সেটাই করছি। এবং এখন এই মুহূর্তে আমি ভালো আছি। অনেক দিন এই কোল্ড ড্রিঙ্ক খাই না, মুখে দিয়ে বড্ড বেশি মিষ্টি। টুপুরটা আমার লক্ষ্মী মেয়ে, সত্যি কথা, বোঝে খুব, এবং এই মুহূর্তে টুপুরের সঙ্গটাই আমাকে খুব বেশি সাহায্য করছে কিছু ক্ষতস্থান ভরাট করার জন্য। তবে দগদগে ঘা এখনো রয়েছে, এটা ঘটনা। তবে সাময়িক বিরতি নিয়ে বাড়িটা থেকে বেরিয়ে আমার সত্যিই খুব আনন্দ হচ্ছে, এটা ঘটনাই।
তো জানি না বন্ধুরা, কপাল আমার যা, তাতে করে কন্যাটি মানে কতদিন এরকম ভাবে আমার সাথে থাকবে জানি না। আর ইনফ্যাক্ট থাকাটা খুব একটা কাম্যও নয়, তার উচ্চশিক্ষার জন্য তাকে 12 ক্লাসের পর বেরিয়ে যেতেই হবে এবং বার করে দেওয়াই উচিত। অন্তত এখন যে পশ্চিমবঙ্গের উচ্চশিক্ষার অবস্থা, তাতে তো অবশ্যই তাই করা উচিত। তো ঠিক আছে, আপাতত এখন এটা এনজয় করে নিই। ভালো লেগেছে, এদের 7th হেভেনের ফুড কোয়ালিটি ভীষণ ভালো। তবে আমি স্প্রাইটটা বেশি খেতে পারলাম না, এত মিষ্টি যে খাওয়া সম্ভব হলো না। চলুন, হয়ে গেল, খেতে পারলাম না এটা স্প্রাইটটা। পুরোনো বাস স্ট্যান্ড দেখেন, দিনাটার কত সুবিধা, যেখানেই যাই 1 সেকেন্ডের মধ্যে টোটো। চলুন, 7th হেভেন খুব ভালো কোয়ালিটি ফুড দেয়, যার ফলে এখানেতেই আসা। সুপ্রভাত বন্ধুরা, কালকে ব্লগটাকে এন্ড করিনি। বাড়িতে এসে পরে কালকের দিনটা আমার খুব একটা অনুকূল দিন ছিল না ব্লগিং এর জন্য, যেটা শিলিগুড়িতে মাঝে মাঝে হয়ে থাকে। কালকের দিনটাতেও সেটাই ছিল। তো যাই হোক, আপাতত কালকের দিনটা অতীত হয়েছে বটে, তবে কাজ তো কাজই, সেটা আমাকে করতেই হবে। কালকে খুবই মানসিকভাবে খুবই একটা অস্বস্তির দিন ছিল আমার জন্য, এবং সেটা যা হোক কাটিয়ে উঠতে পেরেছি। বা যারা খুব বেশি ঈশ্বর ভক্তিতে বিশ্বাস করেন তারা জানেন যে একদিন না একদিন ঠিকই সূর্য ওঠে। শুধু সূর্য ওঠে বলা ভুল, মানে সাময়িকভাবে কিছু যদি বিরুদ্ধে চলেও যায়, তাহলেও সময় ঠিক আপনার দিকে একদিন না একদিন জিনিসপত্রগুলো ফেরত নিয়ে আসবে। আমি শুধু এইটুকুই বলতে পারি আপনাদের, যে যেটুকু আপনারা দেখেন, যেটুকু আপনারা ব্লগেতে বোঝেন, তার বাইরেও আমাদের একটা মস্ত বড় জীবন আছে। এবং প্রায় প্রত্যেকের মতোই, প্রত্যেকটা পরিবারের মতোই আমাদের বাড়িতেও এরকম অনেক কিছুই আছে যেটা সামাজিক মাধ্যমে বলা যাবে না, বা বলা যায় না, বা বলা উচিত নয়। সেটা সব সংসারেরই থাকে। অনেকেই বলেন যে আমি কন্টেন্ট, আমার নিজের লাইফকে সবার সামনে তুলে ধরি। আমার লাইফকে আমি ততটুকুই তুলে ধরি যতটুকু আমার মনে হয়, তার বাইরে অতিরিক্ত আর অনেক কিছুই থাকে। সামান্য ব্যাপার নিয়ে যে কি অসামান্য ব্যাপার হয়ে যেতে পারে, হ্যাঁ, সেটা হতেই পারে। এটা সব সংসারেতেই হয়। আমার সংসার বা আমাদের বাড়ি বা আমি হ্যাঁ ওনা দিতে তো অত ট্রে করে দিতে হবে না, শুধু চাটা দিয়ে ভালো লাগছে না। একদম না, বিস্কুট দিবি না। তা সেই আর কি। যাই হোক, তো কালকে যে গাছওয়ালা দাদা বলেছিলেন গাছ দিয়ে যাবেন, তিনি গাছ দিয়ে যাননি। তিনি আর আমাদের বাড়িতে আসেননি। আমি কালকে ওনার বডি ল্যাঙ্গুয়েজ দেখে বুঝেছিলাম। প্রথমত ভুলে গেছেন গাছগুলো আনতে, তারপরেতে আর সেটা উনি করেননি। তো যাই হোক, ঠিক আছে, এখন আপাতত আমি ঠিক করেছি যখন আসেনি তখন আর বাড়িতে গিয়ে কাজ নেই, আর অতিরিক্ত কিছু ভেবেও কাজ নেই। কারণ আমি কিছু ভাবতে গেলেই ব্যাপারটা আমার বিপরীতে যাচ্ছে, বিরুদ্ধে যাচ্ছে। যার জন্য চিন্তা করছি, যার ভালো হয়ে চিন্তা করছি, তিনি আমার বিরুদ্ধে যাচ্ছেন। সুতরাং এগুলো নিয়ে ভেবে লাভ নেই। তো গাছপালা সংক্রান্ত ব্যাপার নয়, এটা অন্য ব্যাপার। তো এখন আজকে মামিনাদিকে বলবো যে লক্ষ্মী জবা বলে এটাকে, এটা হাজারি জবা আর কি। এইটাই যেহেতু স্থলপদ্মটা পাওয়া গেল না, তাই জন্য এই দুটোই আর কি এখানে গেড়ে দিতে বলবো। আর যদি কখনো স্থলপদ্ম মা জোগাড় করতে পারেন, তাহলে দেখি মা কোথায় লাগান আর কি। ওদিকটাতেও জায়গা আছে, কিন্তু ওই দিকটা না ওই টিন দিয়ে একটা সিকিওর করা রয়েছে। ওদিকটাতে আসলে আমাদের যে ভাড়াতে যারা আছেন, মানে যখন যখন যারা আসেন আর কি, ওটা তাদের জন্য ব্যবহার করার জন্য রাস্তা আর কি। তো সেটা একটু আবরু রাখবার জন্য আসলে এটা করা হয়েছে, এবং এটা ভাগ্যে সেটা করা হয়েছে। এটা খুব জরুরি একটা কাজ ছিল, অস্থায়ী একটা বন্দোবস্ত। পরবর্তীকালে এটা সরিয়েও দেওয়া যেতে পারে, কিন্তু যাই হোক, এটা একটা করা হয়েছে আর কি। তো এখন এই চলুন বন্ধুরা, দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে নোটিফিকেশন বেলটা অন করবেন, যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে। দেখা হচ্ছে আগামীকাল। ততক্ষণের জন্য টাটা।